তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 6-এর অভিশ্রবণের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের পর্বে অভিশ্রবণের পার্ট 1-এ পুরো ডিটেলসটা বুঝিয়েছি, আইসোটনিক, হাইপারটনিক ও হাইপোটনিক সলিউশন বুঝিয়েছি। যদি এই ভিডিওগুলো বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের পার্ট 1 দেখতে হবে, নয়তো এইগুলো বোঝা শক্ত হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে এই অভিশ্রবণ সংক্রান্ত যত প্রশ্ন আছে তোমাদের বইতে সমস্ত কভার করব। প্রথম যে প্রশ্ন সেটা হলো, লোহিত রক্তকণিকাকে কিরূপ দ্রবণে রাখলে সেটা ফেটে যাবে। আগে জেনে রাখো যে লোহিত রক্তকণিকার আইসোটনিক সলিউশন কি, আইসোটনিক দ্রবণ কি। লোহিত রক্তকণিকার আইসোটনিক সলিউশন হলো 0.9% NaCl। এই দ্রবণ 0.9% সল্ট আছে, NaCl আছে, এরকম জলীয় দ্রবণে যদি আমি আরবিসিকে রাখি তাহলে কিন্তু সেটার কিছুই হবে না, অন্ত অভিস্রবণও হবে না, বহি অভিস্রবণও হবে না। এবার বলেছে ফেটে যাবে। ঠিক আছে, ফেটে যাবে মানে কি, ধরো কোনো কিছু ফেটে যাওয়া মানে কি, কোনো কিছুর ভিতরে যখন অনেক জল বা বাতাস ঢোকে তখন সেটা ফুলে যায় এবং শেষে গিয়ে ফেটে যায়। এক্ষেত্রে এই যে লোহিত রক্তকণিকা, এর ভিতরে এত বেশি দ্রবণ ঢুকে পড়ছে বা জল ঢুকে পড়ছে যেটা প্রচণ্ড ফুলে যায়, শেষে গিয়ে ফেটে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী অভিস্রবণ হচ্ছে, বাইরের থেকে ভিতরে ঢুকছে, অন্ত অভিস্রবণ ঘটছে। ঠিক আছে, অন্ত অভিস্রবণ কখন ঘটে, যখন বাইরের দ্রবণ কি হয়, অভিস্রবণ কি, অভিস্রবণ সর্বদাই কি থেকে কোন দিকে হয়, কোন ঘনত্ব থেকে কোন ঘনত্বে হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে হয়। ঠিক আছে, তাহলে যখন বাইরের দ্রবণের ঘনত্ব কম, বাইরেটা কম ভিতরটা বেশি ঘন, তখন কি হবে, বাইরে থেকে জল ভিতরে প্রবেশ করবে। যদি আমি 0.9% NaCl এর কম ঘনত্বে রাখি, কম ঘনত্বের দ্রবণে রাখি, 0.8% হতে পারে, আরও কম ঘনত্ব 0.5% হতে পারে, আরও কম ঘনত্বের যদি দ্রবণে রাখি 0.9%-এর থেকে, তখন কি হবে, বাইরেটা লঘু, বাইরেটা কম ঘন, ভিতরটা বেশি ঘন। তাই তো, লোহিত রক্তকণিকা যদি এটা হয়, এর বাইরে এইখানে ধরো কম ঘনত্ব, এটা ধরো 0.4% NaCl রয়েছে, আর আরবিসিটা কি, লোহিত রক্তকণিকাটা কি 9%, 0.9%। ঠিক আছে, তাহলে এটা বেশি ঘন, এখানটা কম ঘন, এখান থেকে এখানে জল প্রবেশ করবে, নিয়ে আরবিসিটা ফেটে যাবে। বোঝাতে পারলাম? তাহলে কিরূপ দ্রবণে রাখলে, লঘু দ্রবণে রাখলে, কম ঘন দ্রবণে রাখলে। এরপরেরটা হলো, লোহিত রক্তকণিকাকে কিরূপ দ্রবণে রাখলে তা কুঁচকে যাবে বা কুঁকড়ে যাবে। দেখো, একইভাবে মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা যে আইসোটনিক সলিউশন সেটা কত, 0.9% NaCl। এটা একটা আরবিসি, একটা কোষ, এই যে কোষ এটা কুঁকড়ে যাচ্ছে মানে কি, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি অন্ত অভিস্রবণ না বহি অভিস্রবণ? বহি অভিস্রবণ, ভিতর থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। অভিস্রবণ কোন দিক থেকে কোন দিকে হয়, কম ঘনত্ব থেকে বেশি। তাহলে অবশ্যই কি হতে হবে, এই লোহিত রক্তকণিটা হলো কম ঘন, এর বাইরের যে দ্রবণ সেটা হলো বেশি ঘন, বেশি ঘনত্ব, তখনই এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাই তো, আর ভেতরে যে আরবিসি সেটা কুঁকড়ে আসবে। তাহলে 0.9% NaCl এর যখন বেশি ঘনত্বে রাখছি, 1% NaCl এ রাখছি বা 2% NaCl সলিউশনের মধ্যে আরবিসিটাকে রাখছি, তখন কি হবে, বাইরের অংশটা বেশি ঘন হয়ে যাচ্ছে, ওর ভিতর থেকে জল বেরিয়ে যাবে, কারণ অভিস্রবণ সর্বদাই কি হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে হয়। এক্ষেত্রে আরবিসিটার ঘনত্ব কম, সেখান থেকে জল বাইরে বেরিয়ে আসবে, বেশি ঘনত্বে বেরিয়ে আসবে, এই আরবিসিটা কুঁকড়ে যাবে। ঠিক আছে, এরমভাবে সবসময় বুঝবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের 11-12-এও আছে, 9-10-এও আছে, বুঝে নিয়ে পড়লে কিন্তু এই জায়গাটা অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরের প্রশ্ন হলো, কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল যদি ইনজেক্ট করা হয় তাহলে কি হবে বলে মনে হয়। প্রথমে বুঝতে হবে কেন কলেরা আক্রান্ত বলেছে। কলেরা যার হয় তার কি হয়, বারবার মলত্যাগ হয়, বমি হয়, শরীর থেকে জল বেরিয়ে গেছে, তাই তো, শরীর থেকে জলের পরিমাণ অনেক কমে গেছে।
তার মানে তার শরীরে জল যত বেরিয়ে গেছে সেই আরবিসি কী হয়ে গেছে, সেই আরবিসিতে জলের পরিমাণ, জল এবং সল্ট দুটোই বেরিয়ে গেছে। তার ফলে কি হয়েছে, ওর যে ধরো মানে যে ইয়েটা রয়েছে, এই যে এই রোগীর যে আরবিসি তার কিন্তু মানে কি বলবো জলের পরিমাণ কম। এবং এবার তুমি যদি একে ধরো এমন একটা দ্রবণে রাখছো বা ইনজেক্ট করছো গাঢ় জল, এটা হলো গাঢ়, তাহলে ভিতরের ঘনত্ব কি হয়ে গেছে, কমে গেছে, নুন বেরিয়ে গেছে। তাহলে এটা হলো কম ঘন, এ হলো বেশি ঘন, তাহলে কম থেকে ভিতরে বেরিয়ে আসবে, আরবিসিগুলো থেকে জল বেরিয়ে যাবে, আরবিসিগুলো কুঁকড়ে যাবে, নিয়ে সেই মানুষটা কিন্তু মারা যাওয়ারও সম্ভাবনা আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কলেরা আক্রান্ত রোগী বললেই মনে রাখতে হবে তার শরীর থেকে জল এবং লবণ প্রচুর পরিমাণ বেরিয়ে গেছে। এবার তার শরীরে যদি গাঢ় নুন জল দেওয়া হয় কি হবে, নুন জলটা অনেকটা বেশি গাঢ়, সেই তুলনায় আরবিসির ঘনত্ব কম, আরবিসি থেকে জল বেরিয়ে যাবে, তখন কি হয়ে যাবে, আরবিসিগুলো কুঁকড়ে যাবে, যে জিনিসটা এখানে হলো। এবার আসি তোমাদের বইটির পেজ 225-এর বেশ কিছু প্রশ্ন উত্তরে। ওখানে একটা প্রশ্ন আছে যেটা হলো একটা সমুদ্রের মাছকে নদীর জলে রাখলে কি পরিবর্তন দেখা যায়। দেখো, নদীর জল আর সমুদ্রের জলের মধ্যে প্রথমে পার্থক্যটা বুঝতে হবে। সমুদ্রের জলে নুন আছে, তাই সমুদ্রের জল কি বেশি ঘন, সমুদ্রের জল বেশি ঘন, নদীর জল তুলনায় কম ঘন। ঠিক আছে, এবার মাছটা হলো সমুদ্রের মাছ। ঠিক আছে, সমুদ্রের একটা মাছকে তুলেছো, নদী থেকে জল সংগ্রহ করেছো এবং তোমার বাড়িতে ধরো একটা কোনো বড় পাত্রে সেটাকে রেখেছো। তাহলে যে জলের মধ্যে রেখেছো সেই জলটা হলো কি নদীর জল তাহলে জলের ঘনত্ব হলো লঘু, মানে কম ঘন জলে রেখেছো। এবার মাছটা যেহেতু সমুদ্রের কি হলো দেখো, যেহেতু সমুদ্রের মাছ, এর শরীরে নুনের ঘনত্ব বেশি, তার মানে মাছের ভিতরে, মাছের শরীরের ভিতরে যে ঘনত্ব নুন সেটা হলো বেশি, এর বেশি ঘনত্ব, এই যে জলে রয়েছে সেটা হলো কম ঘন। অভিস্রবণ কোন দিক থেকে কোন দিকে ঘটে, কম থেকে বেশিতে। আর মাছের গায়ে কোষ পর্দা আছে, তার মানে এটা কি একটা অভিস্রবণী কাজ করছে। ঠিক আছে, তাহলে বাইরে থেকে জল, এই যে নদীর জল বাইরে থেকে দেহে প্রবেশ করবে এবং মাছটাকে ফুলিয়ে দেবে, মানে মাছের শরীরে জলের পরিমাণ বেড়ে যাবে, মাছটা ফুলিয়ে যাবে। এমনকি এইভাবে যদি অনেকগুলো দিন রেখে দাও তাহলে মাছটা মারাও যাবে, কারণ জল মানে বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকবে, মাছের দেহের কোষের মধ্যে জল ঢুকবে। ধর এই মাছের দেহে একটা কোষ আছে, এটা বেশি ঘন, বাইরের জলটা হলো কম, তাহলে কম থেকে বেশিতে জল ঢুকবে, ফলে কোষটা কী হয়ে যাবে, ফুলে যাবে, এইভাবে গোটা মাছটা ফুলে যাবে এবং আস্তে আস্তে এইভাবে বহু দিন রাখলে মারা যাবে। তাহলে প্রথম উত্তর কী হবে, একটা সমুদ্রের মাছকে একটা নদীর জলে রাখলে কি হবে, তার শরীরে অন্ত অভিস্রবণ ঘটবে, মানে বাইরের থেকে ভিতরে, শরীরের ভিতরে, কোষের ভিতরে অভিস্রবণের মাধ্যমে জল প্রবেশ করবে, তার ফলে মাছটা ফুলে যাবে। এইভাবে বহু দিন রাখলে মাছটা মারা যাবে। ঠিক আছে, এর পরের যে প্রশ্ন, একটা নদীর মাছকে সমুদ্রের জলে রাখলে কি হবে, বোঝার চেষ্টা করো। ছবি আঁকছি, ধরো যে মাছ সেটা হলো নদীর মাছ, মাছটা যেহেতু নদীর, তাহলে এর দেহের ভিতরে যে নুনের ঘনত্ব সেটা কি কম, তাহলে এর শরীরের ভেতরে যে ঘনত্ব সেটা হলো কম। বাইরে রেখেছি কি সমুদ্রের জল কালেক্ট করে সেই জলের মধ্যে রেখেছি, তাহলে এই জলের ঘনত্ব কি বেশি। কোষের, মাছের দেহের যে কোষ আছে সেই কোষ পর্দা আছে, তাহলে সেইটা একটা তোমার মানে অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করছে, ফলে অভিস্রবণ ঘটবে। এবার অভিস্রবণের জন্য কোন দিক থেকে কোন দিকে অভিস্রবণ ঘটে, কম থেকে বেশিতে, কম ঘনত্ব থেকে বেশিতে, তাহলে এই মাছের শরীর থেকে জল বার হয়ে যাবে, মাছটা কুঁকড়ে যাবে এবং এইভাবে বেশিক্ষণ রেখে দিলে মাছটা মারা যাবে। দুক্ষেত্রেই মারা যাবে, এক্ষেত্রে মাছটা ফুলে উঠবে, মাছের কোষ ফুলে উঠবে এবং ফলে মাছের দেহও ফুলে উঠবে, এক্ষেত্রে মাছের দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য মাছটা কুঁকড়ে যাবে, কুঁচকে যাবে এবং মাছটা এইভাবে ক্রমশ রেখে দিলে বহুদিন মাছটা মারা যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ঘটছে অন্ত অভিস্রবণ, কোষের ভিতরে জল ঢুকছে, এক্ষেত্রে ঘটছে বহি অভিস্রবণ, মানে কোষের ভিতর থেকে জল বেরিয়ে আসছে। বুঝতে পারলাম? এইভাবে তাহলে দেখো নদীর জলের মাছের কি কি প্রক্রিয়ায় দেহে জলের পরিমাণ বজায় রাখে। দেখো, নদীর জলের মাছ দুটো প্রক্রিয়ায় দেহের মধ্যে জল এবং নুনের ভারসাম্য বজায় রাখে।
নদীর জলের মাছ, দেখো নদীর জলের মাছের তো জলে নুন একেবারেই নেই, ও শরীরে তো কিছু সল্ট আছেই, তার মানে ও নদীর জলের থেকে কিন্তু তুলনামূলক ঘন, তার মানে ও হলো ঘন, বাইরে নদীর জল হলো লঘু। তাহলে বাইরে থেকে জল ঢুকো, শরীর ফুলিয়ে দেওয়ার কথা, এক্ষেত্রে এইটার থেকে প্রোটেকশানের জন্যই ও কী করে, ও লঘু মূত্র ত্যাগ করে। মানে নদীর জলের মাছে কি হয়, বাইরের ঘনত্ব কি কম, ভেতরের ঘনত্ব কি, মাছের ভিতরে তো কিছু তো সল্ট আছে, একদম নদীর মতো তো নয়, নদীর জলের মতো তো নয়, তখন কি হয় বাইরে থেকে জল ওদের শরীরে প্রবেশ করে। এবার এই যে জল প্রবেশ করে, এই অতিরিক্ত জলটা ওরা মূত্রের মাধ্যমে বার করে দেয়। সেই জন্য এদের প্রথম যে মানে এদের শরীরে সেইটার প্রোটেকশানের জন্য কি হয়েছে, প্রথম যে পদ্ধতি সেটা হলো এরা লঘু মূত্র ত্যাগ করে। মানে লঘু মানে মূত্রের ঘনত্ব কম এবং মূত্রের পরিমাণ বেশি, লঘু মূত্র ত্যাগ করে। আর দ্বিতীয় হলো এদের শরীরে তো কিছু আয়ন চাই, কিছু সল্ট চাই, সেগুলো ওরা এই যে ফুলকার মাধ্যমে গ্রহণ করে। তাহলে আয়ন গ্রহণ করছে ফুলকার মাধ্যমে, ঠিক আছে। এরপরের যে প্রশ্ন হলো ঠিক উল্টোটা, দেখো সমুদ্রের মাছ কী কী প্রক্রিয়ায় নিজের দেহে জলের ভারসাম্য বজায় রাখে। দেখো সমুদ্রে যে মাছ থাকছে, সমুদ্রে যে জল আছে সেটা অবশ্যই ঘন মাছের দেহ থেকে, কারণ সমুদ্রের জলে নুনের ভাগ অনেকটা বেশি। এবার তার মানে তুলনামূলক মাছের থেকে, সমুদ্রের মাছের কথাই বলছি কিন্তু আমি, সমুদ্রের মাছের থেকে সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তাহলে এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম। তাহলে কি হবে, কম থেকে ঘনত্বে অভিস্রবণ হয়ে জল বেরিয়ে যাওয়ার কথা, মাছটা কুঁচকে যাওয়ার কথা, সেইটার বিরুদ্ধেই কিছু প্রোটেকশন ওরা নেয় যাতে ওরা সমুদ্রের জলে বেঁচে থাকতে পারে। প্রথম হলো এরা ঘনমূত্র ত্যাগ করে। ঘনমূত্র মানে বেশি জল শরীর থেকে বার হতে দেয় না। যত দেখো এমনিই তো শরীর থেকে ওদের কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়ায়, সেজন্য মূত্রের মাধ্যমে ওরা বেশি জল বার করে না। দ্বিতীয় হলো ওরা যেহেতু বেশি ঘন মানে সল্ট মাধ্যমে থাকে, সেই জন্য কি হয় ওদের শরীরের ভিতরেও কিছু সল্ট প্রবেশ করে। এই অতিরিক্ত লবণ যাতে ওদের শরীরে ক্ষতি না করে, সেই জন্য ওরা ফুলকার মাধ্যমে অতিরিক্ত লবণ বার করে দেয়। তাহলে অতিরিক্ত লবণ ওরা বার করে দেয় ফুলকার মাধ্যমে, লবণকে ত্যাগ করছে, ঠিক আছে। তাহলে এই চারটে প্রক্রিয়ায় খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে বারবার প্রশ্ন আসে, বিশেষ করে প্রথম দুটো বুঝে নিয়ে পড়তে হবে। তোমাদের বইতে আরও একটা পরীক্ষা আছে যেটা আমি মুখেই বলে দিচ্ছি, সেটা হলো বলেছে দুটো গ্লাস নিলে, দুটো গ্লাসেই জল নিয়েছো, একটা গ্লাসের জলের সাথে নুন মিশিয়ে দিয়েছো, এবার কিছু কিশমিশ নিয়েছো, কিছু কিশমিশ এখানে এমনি শুধু জলে ফেলেছো, আর কিছু কিশমিশ এই নুন জলে ফেলেছো। যে কিশমিশগুলো শুধু জলে ফেলেছো কি হবে, সেই কিশমিশগুলো 4-5 ঘন্টা পর ফুলে উঠবে। কেন ফুলে উঠবে, যেহেতু বাইরের জল হলো কম ঘন, কিশমিশের ভেতরের দ্রবণ বেশি ঘন, তাহলে এইটা হলো কি মানে যে দ্রবণে আছে সেটা হলো কম ঘন, ভিতরে কিশমিশটা হলো বেশি ঘন, অভিস্রবণ ঘটবে বাইরে থেকে ভিতরে, কিশমিশগুলো ফুলে উঠবে। এবার যে কিশমিশগুলো তুমি নুন জলে ফেলেছো কি হবে, তাহলে এক্ষেত্রে যেহেতু নুন জল ঘন, কিশমিশের ভিতরের দ্রবণটাও যথেষ্ট ঘন, সেক্ষেত্রে কি হয়ে যাবে যে কিশমিশগুলো কিন্তু ফুলবে না এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যেটাতে শুধু জলে রেখেছো সেই কিশমিশগুলো ফুলে উঠবে, এই কিশমিশগুলো ফুলবে না, ঠিক আছে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।